স্বার্থ আর দুর্নীতির অন্ধকার রাজ্যে আবার ফিরে এসেছে এক সাহসী অফিসার, আমাল পাটনায়ক। রেড 2 আমাদের নিয়ে যায় এমন এক জগতে যেখানে টাকার জোরে আইনকে মুঠোবন্দি করার প্রচেষ্টা চলে প্রতি মুহূর্তে। কিন্তু আইনের পাহারাদার যখন আপোষহীন, তখন দুর্নীতির দুর্গ কেঁপে ওঠে। এটি শুধু এক অভিযানের গল্প নয়, এটি এক সাহস, সংগ্রাম আর সততার যুদ্ধ। আসুন দেখিনি কিভাবে এক ইনকাম ট্যাক্স অফিসার দেশের সবচেয়ে প্রভাবশালী দুর্নীতিবাজদের মুখোশ খুলে দেয়। একটা রেড দিয়ে নয়, বরং একের পর এক ঝড়ো পদক্ষেপে। আমরা দেখতে পাচ্ছি ইনকাম ট্যাক্স কর্মকর্তাদের গাড়ির বহর এক প্রভাবশালী দুর্নীতিপরায়ণ নেতার বাড়ির দিকে যাচ্ছে, এবং ঠিক যাবার পরপরই তারা প্রচন্ড বিরোধের শিকার হন এবং সেই মন্ত্রী নির্দেশ দেয় তার সকল অবৈধ সম্পত্তিকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য। তাই সকল কর্মকর্তাদেরকে বাসার সামনের দিকে আটকে রেখে পেছন দিয়ে তার সব অর্থ পাচারের চেষ্টা করে। আর অন্যদিকে সরকারি কর্মচারীরা সাহসই পাচ্ছে না কিভাবে তারা ভেতরে যাবে। নেতা বলে, তোমরা যদি এখন এখান থেকে না যাও তাহলে তোমাদেরকে 6 টাকার গুলির সালামি দেওয়া হবে। নেতার গুন্ডাদের ধাওয়া খেয়ে এসব কর্মচারী এখান থেকে পালিয়ে যায়। তারাই বা কি করবে? এ দেখে দুর্নীতিপরায়ণ নেতা খুব খুশি হন এবং ভাবছেন যে তারা ভয় পেয়ে চলে গেছে, কিন্তু তার ভুলটা ছিল এখানেই। কেননা সে সরকারি কর্মচারীদের পাতানো ফাঁদে পড়ে গেছে এবং তাদের পরিকল্পনা ছিল যখন আমরা হামলা করব তখন সে চেষ্টা করবে তার সমস্ত সম্পদকে পেছন দিয়ে সরিয়ে নেওয়ার, আর আমরা ঠিক সেখান থেকেই তাকে ধরে ফেলবো। এবং হয়ও ঠিক সেটাই। নেতার ডান হাত যখন সব টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ধরে ফেলে আমাল পাটনায়ক। মন্ত্রীর ডান হাত ঘুষ দিয়ে ব্যাপারটা ধামাচাপা করে। আমাল পাটনায়ক তার কাছে 2 কোটি টাকা ঘুষ চায়। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা একটি জেলের ভেতরে এক বয়স্ক লোককে ব্যায়াম করতে দেখি। তার নাম হচ্ছে কাকা। সবাই তাকে কাকাজি বলে ডাকে। ওনার বাসা থেকে 500 কোটি টাকা জব্দ করে আমাল পাটনায়ক তাকে এই জেলে পাঠিয়েছিল এবং সে নানাভাবে চেষ্টা করে জেল থেকে বের হওয়ার। তার জীবনের একটাই লক্ষ্য, আমাল পাটনায়ককে ধ্বংস করা। দৃশ্য পরিবর্তন হয়। আমরা আমাল পাটনায়কের পরিবারকে দেখতে পাই এবং সে বদলি হয়ে গেছে এই খারাপ খবরটি তাদেরকে দেয়। তার মেয়ে জিজ্ঞেস করে যে, বাবা, আমাদের সাথে এটা কেন হয়? আমি কত কষ্ট করে ভাষা শিখি নতুন এলাকার, তারপর বন্ধু তৈরি হওয়ার আগেই চলে যেতে হয়। কিন্তু আমাল পাটনায়ক বলে, সরকারি চাকরি এরকমটা হয়েই থাকে। কিন্তু আমাল পাটনায়ককে ঘুষ নেওয়ার অভিযোগে 74তম বার বদলি করা হয়েছে। ভোজ নামক একটি জায়গায় তার বদলি হয়, যেখানে দাদাভাই নামক এক নেতা প্রতিদিন সকালে তার মায়ের পা ধুয়ে সেই জল পান করে দিন শুরু করে। আমরা এই ছবির পরবর্তীতে জানতে পারবো কেন লোকে অতিভক্তিকে চোরের লক্ষণ বলে। আমাল ভোজনগরীর আয়কর বিভাগে চলে আসে জয়েনিং এর জন্য খুব সকাল সকাল। সকল কর্মচারীরা তার তৎপরতা দেখে খুব অবাক। আমাল সকল অধীনস্থ কর্মচারীদেরকে বলে, আমি বিগত 5 বছর ধরে তৈরি হওয়া স্কুল, কলেজ, হাসপাতাল, বিনোদন কেন্দ্র এবং আশেপাশের ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের কাগজপত্র চাই। এবং আমি নিজেও চেক করে দেখেছি যে 2 বছরের কাগজপত্র আপডেট করা ছিল এখানে, সেটার মধ্যে কোনো ভেজাল নেই। তখন তাদের মধ্যে থাকা এক কর্মচারী বলে, এই রাষ্ট্রের রাজাই এত সৎ, মানে দাদা সাহেব, তাদের এই রাজ্যের প্রজারা কিভাবে দুর্নীতি পরায়ণ হবে? আমাদের অফিসে তেমন কোনো কাজ থাকে না, শুধু রুটিন করে আসা আর যাওয়া। স্যার, এখানে কোনো দুর্নীতি হয় না। তার মধ্যে একজন নারী কর্মকর্তা গীতা বলে, স্যার, আমি আপনার প্রতিটা নিউজ আর্টিকেলের তথ্য প্রিন্ট আউট বের করে একটি অ্যালবাম বানিয়ে রেখেছি, দেখেন। আমি আসলে স্যার আপনার অনেক বড় ভক্ত। আমাল পাটনায়ক ঠিক যখনই একটু ঘুরে দাঁড়িয়েছেন তখন সে কানাঘোষার শব্দ পায় যে একজন বলছে, ম্যাডাম, আপনি তার 74তম বদলি যে ঘুষের অভিযোগে হয়েছে সেটার কাট আউট বের করে লাগাননি কেন? কিন্তু এতে আমাল খুব একটা মনোযোগ দেয় না। সে কাজ শেষ করে তার বাসায় চলে যায়, কেননা এখানে আসার উদ্দেশ্য অনেক বিশাল, যা এখনই বলার সময় হয়নি। তাই ছোটখাটো কথার জবাব দিয়ে সময় নষ্ট না করাই ভালো। আমাল তার পরিবারকে নিয়ে ভোজনগরী ঘুরতে বের হয়। প্রথমেই সে দাদাভাইয়ের ফাউন্ডেশনে আসে, যার চেয়ারম্যান ছিলেন এই ভোজনগরীর সবচেয়ে প্রভাবশালী। এন্ট্রি হয় আমাদের মুভির খল চরিত্র দাদাভাইয়ের। এত সুবিশাল সাম্রাজ্য একজন ব্যক্তি কিভাবে রাতারাতি তৈরি করতে পারে সেটা ভেবে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল, কেননা এটাও কি সম্ভব? একটা ব্যক্তি
এত অল্প বয়স, এত অল্প সময়ে এত বড় সাম্রাজ্য তৈরি করে ফেলেছে, তাও একেবারে শূন্য থেকে। তাই সে নিজের মতো করে খোঁজাখুঁজি শুরু করতে থাকে গোপন তথ্য বের করে আনার জন্য। কিছু সময় পর বের হয়ে আসে দাদা ভাইয়ের অতীত জীবন। দাদা ভাইয়েরও আগে একটি জুতোর দোকান ছিল, কিন্তু মানুষের উপকারের চিন্তায় সে সব সময় মগ্ন থাকে। কিভাবে মানুষের উপকার করা যায়, তাদেরকে ভরপেট খাওয়ানো যায়, সেজন্য সে একে একে তার সমস্ত সম্পত্তি এবং দোকানটাও বিক্রি করে দিয়েছিল। কিন্তু ততদিনে দাদা ভাই নিঃস্ব হয়ে গেলেও তার কাছে ছিল মানুষ, কেননা সে মানুষের হৃদয় অবধি পৌঁছে গিয়েছিল এবং অনেক সমর্থক ছিল তার। এই সমর্থক নিয়ে যখন সে প্রধানমন্ত্রীর পার্টির কাছে টিকিট চাইতে গেল, তার সাধারণ বেশভূষা দেখে প্রধানমন্ত্রী তাকে অপমান করে এবং তার জুতো তারই মাথায় দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। কিন্তু জনগণের সমর্থনে সে স্বতন্ত্রভাবে নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতাশীল পার্টিকে হারিয়ে দেয়। বিপদকে আভাস করতে পেরে মুখ্যমন্ত্রী তার সরকার টিকিয়ে রাখার জন্য দাদা ভাইয়ের সমর্থনের অধীনস্থ হয়ে গেল। তাকে করা অপমানের প্রতিশোধ নিয়ে তারা দুইজনে মিলে সরকার গঠন করলো এবং ফাউন্ডেশনের মাধ্যমে সকল নগরীর মানুষের আয় রোজগার এবং জীবনযাত্রার মান উন্নয়ন করলো। এবং নেহা নামের এক মেয়ে রেলওয়ে বিভাগে যে কর্মরত ছিল, তার প্রেমে দাদাভাই পড়ে যায়, কিন্তু সেই মেয়ে দুর্ঘটনায় মারা গেলে দাদাভাই এখন পর্যন্ত সেই স্মৃতিতেই অবিবাহিত রয়ে গেছেন। তার ভোজনগরীর প্রত্যেকেই এটাই বিশ্বাস করে। আমাল পাটনায়ক অফিসের সকলের সাথে যেন মিল সম্পর্ক উন্নয়ন হয়, সেজন্য তার বাসায় হোলি উপলক্ষে একটি মিলনায়তনের ব্যবস্থা করা হয়। সবাই যখন সে পার্টিতে মগ্ন, ঠিক তখনই আমাল গাড়ি নিয়ে বের হয়ে যায় এবং সে জানতে পারে গ্রামের এমন একটি অংশ আছে যেখানের জমির ফসল কখনোই কাটা হয় না বা পরিষ্কার করা হয় না, সেটা যেভাবে চাষ হয় সেভাবেই থাকে। তো সে খোঁজ নিয়ে এসে জানতে পারে এই ফসলি জমিটা একটা জমিদারের। সে যে কোনো অজুহাতেই হোক এই ফসলগুলো না কেটে সেখানে একইভাবে রেখে দেয় এবং বলে এতে নাকি তার চাষাবাদ ভালো হবে, এটাই তার বিশ্বাস। এই বিশ্বাসের কারণে সে ফসল কাটে না, কিন্তু সে জমি পরখ করলে বোঝা যায় তার ভিতর দিয়ে হাঁটা চলা এবং মানুষ যাওয়ার পায়ের চিহ্ন, খোঁড়াখুড়ির চিহ্নও আছে। এবং আমাল মাঝরাতে ফোন করে অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের নতুন একটি রেইডের বিষয়ে বলে এবং সকলকে আসতে বলে। রেড পড়বে, সেই তথ্যগুলো পড়ার পর সকল কর্মচারীর ভয়ে জড়সড় হয়ে যায় চেহারাগুলো, কেননা তারা সাহসে কুলাতে পারছে না যে কিনা এই শহরের সবচেয়ে সম্মানিত এবং ক্ষমতাধর ব্যক্তি, তার বাসায় কেউ ছাপা ফেলতে পারে। এখন পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তার এই সাহসটা হয়ে ওঠেনি। আমাল পাটনায়ক কিছুক্ষণ পর নীরবতা ভেঙে সকল কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলে, আমার বদলি হয়ে যাবার এই খবরটা খুব বড় করে ছাপা হয়নি, কেন জানেন? আমি ঘুষ খাওয়ার নাটক করেছিলাম এবং আমি জানতে চেয়েছিলাম রাজা কুয়ার কুলদীপ কোন জায়গা থেকে সবকিছু জব্দ হওয়ার পরেও আরো 2 কোটি টাকা বের করে। তখন আমি জানতে পারি এই টাকাগুলো এসেছে ক্যাবিনেট মন্ত্রী ভোজনগরীর দাদা সাহেবের কাছ থেকে, তাই আমি ঘুষ খেয়েছি। এই গুজব রটিয়ে নিজের ট্রান্সফার এই ভোজনগরীতে পড়িয়ে ফেলি। আমি দাদা ভাইয়ের প্রত্যেকটা স্থাবর অস্থাবর সম্পত্তি খুঁজে বের করেছি। দাদা ভাই এই পুরো শহরে 40টারও বেশি কোম্পানি ভুয়ো লোকের পরিচয় ব্যবহার করে খুলেছেন এবং কোম্পানিগুলোর মাধ্যমে টাকা সাদা করে নিজের ফাউন্ডেশনে ডোনেশন হিসেবে গ্রহণ করে। কখনো কখনো ভেজালগুলো আমাদের সামনেই থাকে, কিন্তু আমরা বুঝি না। নকল কোম্পানিগুলো কাগজপত্র, জমির নিচে লুকিয়ে থাকা টাকা, সোনার মূর্তি সবই পেয়েছি, এখন শুধু সেগুলো বের করার পালা। দাদা মনোহর ভাই তেমন একটা বাধা না দিয়ে সকলকে ভিতরে তল্লাশি করার অনুমতি দিয়ে দেয়। তাই দাদা ভাই নিজের পরিবারের সদস্যদেরকেও সামনে এনে সকলের সাথে পরিচয় করিয়ে দেয় এবং রাষ্ট্রপক্ষের 2 জন নিরপেক্ষ লোককেও হাজির করে। শুরু হয় তল্লাশি, কিন্তু বাসা, ফাউন্ডেশনের অফিস, হোটেল, মন্দির, খোলা ফসলি জমি, তার কোথাও কিছু পাওয়া যায় না। এদিকে কোথাও কিছু না পেয়ে সবাই খুব চাপের মধ্যে আছে, কেননা যদি কিছু না পাওয়া যায় তাহলে দাদা ভাইয়ের উকিলরা এটাকে অনেক বড় একটা ইস্যু করে আমাদের বিরুদ্ধে মানহানির মামলা করে সকলকে হেনস্থা করবে। এবং হলো ঠিক সেটাই, তারা কোথাও কিছু পেল না, তারা ব্যর্থ হলো। সারা দেশের পত্রিকায় ছাপা হয়ে গেছে ভোজের মন্ত্রী দাদা ভাইয়ের বাসা থেকে শূন্য হাতে ইনকাম
ট্যাক্স অফিসাররা ফেরত গেছে। এদিকে জেলখানায় কাকাও খুব খুশি যে আমাল পাটনায়ক ব্যর্থ হয়েছে এবং আমাল পাটনায়কের শেষ জায়গাটা, যেটা কিনা দাদাভাইয়ের ফাউন্ডেশনের একটি স্বর্ণের হাত হওয়ার কথা ছিল, সেখানেও সেই মূর্তিটি বের হয় পিতলের। ফাউন্ডেশনের পুরনো দলিলগুলো এখন যা ঝা চকচকে লাইব্রেরিতে রূপ নিয়েছে। অপরদিকে বাহিরের জনগণের রাগ খুব বেড়েই চলেছে। কেউ একজন পেপার এনে দেখায় আমাল পাটনায়ক পতিতালয়ে গেছে, সেটা দেখে জনগণ আরো বেশি ক্ষিপ্ত হয়। তখন দাদাভাই বলে, আমি অসৎ তাই সৎ হওয়ার নাটক করি, আর আপনি সৎ তাই অসৎ হওয়ার নাটকে ধরা পড়ে গেলেন। আমি অনেক আগে থেকেই আপনার উপর নজর রাখছিলাম। যখনই দাদাভাই ভাবছিল সে জিতে গেছে, ঠিক তখনই একজন বৃদ্ধ লোক একটি চিরকুট আমাল পাটনায়কের পকেটে গুজে দেয়, যা গল্পের মোড়কে ঘুরিয়ে দেয়। আয়কর বিভাগের ঊর্ধ্বতর কর্মকর্তা যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো, আমাল পাটনায়ককে বরখাস্ত করা হলো এবং তার জায়গায় বসানো হলো এক দুর্নীতি পরায়ণ লোক। কাকা সে বলল, একজন আত্মসম্মান বোধক ব্যক্তির জন্য চাকরি থেকে বরখাস্ত হওয়ার মানে জেলখানায় বন্দি থাকার চেয়েও খারাপ। কিন্তু আমাল এগুলো নিয়ে এত ভাবছে না, কাগজের একটা টুকরো নিয়ে ভাবছে, যেখানে লেখা ছিল দাদাভাইয়ের প্রেমিকা আত্মহত্যা করেনি, মানে নেহা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। দাদাভাই তার সাঙ্গপাঙ্গ এবং কুয়ার কুলদি পার্টির আয়োজন করেছে, কেননা আমাল পাটনায়ককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, যা এর আগে আর কেউই করতে পারেনি। আমাল 7-5 না ভেবে নিজের মতো করে অনুসন্ধান শুরু করে দেয়। বুঝতে পারে জমির থেকে মূল্যবান আর কোনো কিছুই নেই, এটা স্বর্ণের থেকেও মূল্যবান, যার দাম প্রতিদিন বৃদ্ধি পায়। সেদিনের দাদাভাই এর সেই আত্মহত্যা করা গার্লফ্রেন্ড কি আসলেই তার সমস্ত জমি লিখে দিয়ে গিয়েছিলেন? সেটা জানার জন্য আমাল ওই মেয়ের অফিসের বসের সাথে দেখা করে। একটা মেয়ে যে পরীক্ষা দিয়ে পড়াশোনা করে চাকরি নিয়েছে, সব নিয়ম কানুন জানতো, সে হঠাৎ করে রেল পারাপার করতে গিয়ে মারা যায়, এটা কি বিশ্বাসযোগ্য? আমাল লিস্ট বের করায় ভোজনগরীতে বিগত সময়ে কারা কারা চাকরি পেয়েছে এবং তাদের সাথে দাদা ভাইয়ের কোনো যোগাযোগ আছে কিনা, এবং আমালের সন্দেহই ঠিক হয়। নেহার নাম ব্যবহার করে জমি নিয়ে সেখানে 10টা কোম্পানি রেজিস্টার করা হয়েছে এবং 5 তারকা একটি হোটেল এবং 80 বিঘার পুরো জমিটাই দখল নেওয়া হয়েছে দাদা ভাইয়ের অধীনে কাজ করা কোনো এক কর্মীর নামে। এটাই শেষ নয়, আরো অনেক মেয়েদের সাথে দাদা ভাইয়ের নাম জড়িয়ে আছে। সকল ভুক্তভোগীর সাথে কথা বলার চেষ্টা করলেও কেউ যোগাযোগ রাখতে চায় না, সবাই ভয় পায়। দাদা ভাই তার এলাকার দরিদ্র মেয়েদের চাকরি দিয়ে তাদের নামে থাকা জমি নিজের কর্মীদের নামে অল্প দামে কিনে নেয়। আমরা দাদা ভাইয়ের অন্য আরেক রূপ দেখতে পাই। সে সকল মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে কিন্তু কাউকে বিয়ে করে না। সে তাদের থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে যাদেরকে সাহায্য করেছিল সে চাকরি নিতে। একটা মেয়ে তার কাছে এসে বিয়ে করার জন্য চাপ দিলে সেই মেয়েকে সে ভয় দেখায় এবং মেয়েটাও ভাবে তার আগের গার্লফ্রেন্ডের যা হয়েছিল এটা আমার সাথেও হবে, কেননা আগের গার্লফ্রেন্ড নেহাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়ে দেওয়া হয়েছিল। আমাল অন্যদিকে চেষ্টা করতে থাকে যে এসব মেয়েদের শোষণ করছে এবং সেই সব শোষণ অত্যাচারের বিরুদ্ধে কোনো মেয়ে কি মুখ খুলবে কিনা। কিন্তু আমাল পাটনায়কের বস বলে কোনো মেয়েকে শোষণ করছে কিনা কেউ, এটা তো আমাদের দেখার বিষয় না। কিন্তু আমাল বলে, কিন্তু স্যার এতগুলো জমি, এটা নিয়ে তো আমরা একটা কেস করতেই পারি, তাই না? এটা তো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এর জন্য খুঁজে খুঁজে আমাল পাটনায়ক একজন বেঈমান উকিল বের করে, যে দুই পক্ষের থেকে টাকা খাবে কিন্তু নিশ্চিত থাকবে যে প্রথম পক্ষের কাজটাই হবে। কেস ফাইল হয়ে গেছে এবং আমাল ফোন করে দাদাভাইকে তার অনৈতিক কাজের খোলা চিঠি ফাঁস হয়ে গেছে বলে জানায়। আমালের মুখ থেকে নেহা রাঠোরের নাম শুনে নেতার পায়ের নিচের জমি সরে যায়। আমাল বলে, কিভাবে আপনার দলের লোকেরা এত অল্প টাকায় জমি কিনে সেগুলো দখল করছে এবং সেগুলো আমি এবং আমার অধিদপ্তর কোনো না কোনো ভাবে ঠিকই বের করবে। আমাদের থেকে আপনি বাঁচতে পারলেও কোর্ট থেকে আপনি বাঁচতে পারবেন না। কাকা বলে, আমাল পাটনায়ক নিজের বন্দুক উকিলের ঘাড়ে রেখে চালাচ্ছে। আমালকে যে বরখাস্ত করা হয়েছিল তার জায়গায় জয়েনিং এ আসে সুধীর, লল্লান সুধীর, যে একজন মহা দুর্নীতি পরায়ণ লোক। সে তার জয়েনিং এর প্রথম দিনই দাদা ভাইয়ের বাসায় চলে যায় বিশেষ সুবিধা পাওয়ার জন্য। লাল্লান বলে, আমি আমাল পাটনায়কের মতো পাগল না, আমি চাই সবার লাভ হোক, সাথে আমারও। সিন কাট হয় এবং আমরা দেখি দাদা ভাইয়ের উকিল আমাল পাটনায়কের পক্ষে যে উকিল আছে তাকে ঘুষ দেওয়ার জন্য চেষ্টা করছে। আমাল ওইদিকে চেষ্টা করছে সে যে কৃষি জমির বিশেষ একটি অংশ দেখেছিল যা কখনোই কাটা হয় না, হুট করে এই জমিটায় হাত দিয়ে কারা কোথায় সেই
সেই কাগজপত্র এবং টাকা পয়সার বাক্সগুলো নিয়ে গেল সেটা খুঁজে বের করতে হবে, কেননা সেই সমস্ত টাকা পয়সা কাগজপত্র সবই অন্য একটা জায়গায় রাখা হয়েছে, কোনো কিছুই নষ্ট করা হয়নি। আমাল যেহেতু বরখাস্ত, তাই সে এসব জায়গায় হাত দিয়ে তথ্য বের করতে পারবে না। সে ভোজনগরের আয়কর বিভাগের তার ভক্ত এক অফিসার মিস গীতাকে ফোন দিয়ে সাহায্য চায়, কেননা সে ছিল তার ভক্ত। কিছুক্ষণ পর দাদা ভাইয়ের উকিল বেরোতে এসে জানায় সেই বেইমান উকিলটাকে ঘুষ দেওয়ার জন্য আমাদের 2 কোটি টাকা জোগাড় করতে হবে এবং দাদা ভাই তা দেওয়ার জন্য রাজি হয়। একটি রেস্টুরেন্টে দেখা করে আমাল পাটনায়ক এবং গীতা বলে, স্যার আপনার সন্দেহই ঠিক, আপনার রেড করার আগের রাতে সমস্ত টাকা পয়সা সেই কৃষি জমি থেকে গরুর গাড়িতে করে সরিয়ে নেওয়া হয়েছে। বিক্রম গড়িয়াল নামক এক লোকের সন্ধান পাওয়া গেছে যার 100টারও বেশি গরুর গাড়ি আছে এবং সেই জমিটা তার নামেই কেনা। গোপন ঠিকানার হদিশ পাওয়ার পর আমাল পাটনায়কের কথায় লাল্লানের কানে সেই খবরটা পৌঁছে দেওয়া হয়। তারা রেড করে, এতে বিপুল পরিমাণ টাকা, স্বর্ণলঙ্কার এবং অবৈধ জমি জমার কাগজপত্র উদ্ধার হয়। লাল্লান সুধীর দাদা ভাইকে দেখেন তার কাণ্ডের কথা বলে এবং সে হাত জোর করে তার পায়ের কাছে বসে যায়। দাদা ভাই তার সাথে একটি চুক্তি করে, এর পরবর্তীতে যে জায়গাতেই এই লোক রেড করবে তা আগে দাদা ভাইকে জানাবে। এদিকে দাদা ভাই পড়েছে বিরাট সমস্যায়, তার হাতে টাকা নেই এবং যে টাকাগুলো ছিল তা বিক্রম গড়িয়ালের বাসায় ছিল, যা অলরেডি সরকার নিয়ে গেছে, এবং অন্যদিকে সেই বেইমান উকিল টাকা না দিলে মুখ খুলে দিবে এই ভয় দেখাচ্ছে। 2 কোটি টাকা কোনোভাবে জোগাড় করে তাদের এখন দেওয়াই লাগবে। এজন্য দাদা ভাইয়ের আপন ছোট ভাই সে শহরে যায় উকিলকে ঘুষ দিতে। অন্যদিকে তাদের প্রতিটা চালের ওপর নজর রাখছিল আমাল। এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে? যখনই তারা টাকা বের করতে দিল্লি শহরের এক IAS অফিসারের বাসায় যায়, আয়কর বিভাগের লোক তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। দাদা ভাই ভেবে ভেবে ক্লান্ত, এই যে এত গোপনীয় খবর আয়কর বিভাগের লোকেরা পেল কিভাবে? তার মানে আমাদের মধ্যেই সরকারি দলের কোনো গুপ্তচর আছে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই বিনয়, যে কিনা দাদা ভাইয়ের পার্সোনাল সেক্রেটারি এবং উকিল, সে আমাল পাটনায়কেরও বন্ধু। সে সব খবর দিচ্ছিল, কেননা আমাল পাটনায়ক তাকে বলেছিল, তুমি যদি আমাদেরকে সাহায্য না করো তাহলে নিজের মেয়ের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে কিভাবে? অন্যদিকে আমাল পাটনায়কের স্ত্রী মালিনী সকল মেয়েদের সাথে কথা বলে বোঝানোর চেষ্টা করছে যে তোমাদের সাথে পুরো দেশ আছে, দাদা ভাইকে ভয় পেলে চলবে না, তোমাদেরকে সামনে আসতেই হবে। আর কতকাল তোমরা এভাবে থাকবে? আমরা দেখি আমালের বন্ধু বিনয় এবারও খবর দিয়েছে যে ফার্ম হাউসের টাকার অদল বদল হবে এবং তাদেরকে ধরতে আয়কর বিভাগের লোক চলে আসে। আমাল পাটনায়ক যুদ্ধ করছে সামনে থেকে এবং মালিনী ও চেষ্টা করছে মেয়েদেরকে বোঝানোর যেন দাদা ভাইকে এই যুদ্ধে পরাজিত করা যায়, কিন্তু দাদা ভাইকে সবাই এতই ভয় পায় যে তার বিরুদ্ধে মুখ খুলতে রাজি না। আর যেহেতু ফার্ম হাউস থেকে কাউকে ধরতে পারেনি, আয়কর বিভাগের কর্মকর্তারা বুঝে যায়, ফোন করে যেই লোক ইনফর্ম দিত সেই ইনফর্মার ধরা পড়ে গেছে। ঘটেও আসলে তাই, সেই ইনফর্মার বিনয়কে অনেক মারা হয়, তারপরও সে এক পর্যায়ে স্বীকার করতে বাধ্য হয়। তার কারণেই দাদা ভাইয়ের এত ক্ষতি হয়েছে। দাদা ভাই সেই বেইমান আমাল পাটনায়কের উকিলকে 5 কোটি টাকা দিয়ে নিজের দলে করে নেয়, কিন্তু উকিল সাহেব ঠিক আদালতে গিয়ে দাদা ভাইয়ের বিরুদ্ধে কথা বলে। সে বলে, আমার 5 কোটি টাকা দিয়ে চুপ করানোর চেষ্টা করা হয়েছে এবং দাদা ভাই ভোজনগরে এত সম্পত্তি কিনেছে যে সে নিজে সরকারের থেকে বেশি বড়লোক হয়ে গেছে। যতদিন না পর্যন্ত এই মামলার রায় হয় তাকে ভোজনগরী থেকে দূরে থাকার অনুমতি দিন, কেননা সে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। সবকিছু শোনার পর কোর্ট আদেশ করে দাদা ভাইকে ভোজনগরী থেকে দূরে থাকতে হবে, সে তার ক্ষমতা ব্যবহার করে যেন প্রভাব বিস্তার না করতে পারে এজন্য। এদিকে দাদা ভাই নিজের জমি ব্যবহার করে ঘুষ দিয়ে ভোজনগরীতে ফিরে আসা নিশ্চিত করে ফেলে। অন্যদিকে আমাল পাটনায়কও বসে নেই, সে দাদা ভাইয়ের এত টাকা ধরা পড়েছে এটা দেখিয়ে তার চাকরি ফিরিয়ে নেয়। ছবির এই পর্যায়ে আমরা জানতে পারি লাল্লান সুধীর আসলে আমাল পাটনায়কের দলের লোক। আমাল পাটনায়ক দাদা ভাইয়ের সমস্ত টাকা পয়সা যেন সে বের করে একটা জায়গাতে রাখে, এটার জন্য লাল্লান সুধীরকে ব্যবহার করেছে এবং হয়ও ঠিক সেটাই ঢুকে এসেছে। হোটেলে প্রবেশ করার কিছুক্ষণ পরেই সব জায়গা থেকে বের হয়ে আসে টাকা, বালিশ ভর্তি টাকা, স্বর্ণের কল। এ কাকা সে যত MLA ছিল তাদেরকে সস্তায় কিনে ফেলেছে। এর দলের লোকেরাও জানে সে এখন ডুবতে বসেছে। দাদা ভাই পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কেউ তার ফোনটাও ধরছে না। কর্মকর্তারা দাদা ভাইয়ের সেক্রেটারি বিনয়কেও খুঁজে পায়। দাদা ভাই তার লোকজনকে নিয়ে হোটেলের দিকে চলে আসে। কর্মচারীরা হোটেলের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে, টিম খাচ্ছে তাদেরকে ধরে রাখতে। সেই মুহূর্তেই মালিনী পাটনায়ক রুগী মেয়েদেরকে নিয়ে দাদা ভাইয়ের মায়ের কাছে গিয়ে সব কথা খুলে বলে, ওনার কথা, তাদের নিপীড়নের কথা হয়
এবং আমরা এই ও আমাল পাটনায়ককে মুখোমুখি দেখতে পাই। বলে, আপনি সবকিছু জব্দ করেছেন, এটা মানলাম, কিন্তু এগুলো এখান থেকে নিয়ে যেতে পারবেন না, কেননা সকলে আমার নামে আবেগঘন হয়ে যায়। বেগতিক দেখে নায়ক ভাবে, আমাদের ডিপার্টমেন্টের কাজ হলো মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দেওয়া, তাই তো? কের জানলা ভেঙে ফেললো তারা, দিয়ে উঠতে শুরু করলো টাকা। পুরন্ত টাকা ফের আনা সাঙ্গপাঙ্গদের কেউ উড়িয়ে দিল। যা থাকলে সব বিপদও কেটে যায়। এর উপর অনুগত্য রাখেন, তারা কি টাকার চেয়ে আপনাকে বেশি ভালোবাসে? টাকা নিয়ে খামচাখামচি করার পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সম্পদ নিয়ে পিছনের দরজা দিয়ে চলে যায়। অবশেষে হওয়া বাকি ছিল সোনার তৈরি হাতের প্রতীক। ফাউন্ডেশনের পুকুর থেকে বের হয়ে আসে। অন্ধকারের কুয়াশা খুব দেরিতে কাটে, ঠিক তেমনি পথ বাধাগ্রস্ত হবে, তো সত্যকে কখনো নষ্ট করা যাবে না। সেই ফাউন্ডেশনও কিছু ভাড়াটিয়ে লোকজন চলে আসে তাদেরকে থামানোর জন্য, কিন্তু ঠিক সেই মুহূর্তেই মালিনী সকল শোষণের শিকার হওয়া মেয়ে এবং দাদা ভাইয়ের মাকে নিয়ে জনসম্মুখে চলে আসে। দাদা ভাইয়ের মা তার ছেলের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে তার বিরুদ্ধে আনা প্রতিটা অভিযোগই সত্যি। দাদা ভাই কিছু বলে না, সে চুপ করে থাকে। দাদা ভাইয়ের মা তার জুতো মাথায় নিয়ে সকলের কাছে ক্ষমা চায় এবং সেই জায়গা ছেড়ে চলে যায়। এবার মুখোশ খুলে যাওয়ার পর জনতারাই দাদা ভাইয়ের রক্ত মাংসের জন্য পাগল হয়ে যায়। বলে, আমাল পাটনায়ক বলে, সে আইন ভেঙেছে, এজন্য কি আপনারাও আইন ভাঙবেন? তাকে আইন শাস্তি দেবে, আপনারা দয়া করে শান্ত হন। চলচ্চিত্রের শেষ পর্যায়ে আমরা দেখি আমাল পাটনায়ক সেই বৃদ্ধ লোকটাকে খুঁজে বের করে, যে তাকে চিঠি দিয়েছিল, যে বলেছিল নেহা মারা যায়নি, তাকে আত্মহত্যা করানো হয়েছে এবং নাটক সাজানো হয়েছিল। সেই বৃদ্ধ লোকটি ছিল নেহার দাদু এবং সে আমাল পাটনায়কের উপর পুরো বিশ্বাস রেখেছিল সে তাকে ন্যায় পাইয়ে দেবে। আসলেই সত্যকে কখনো দমিয়ে রাখা যায় না, হয়তো সত্যকে কিছুক্ষণের জন্য শুধুমাত্র আড়াল করা যায়।